সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আওয়ার সেফটি আওয়ার ডেভেলপমেন্ট অনুষ্ঠানে। দর্শক, আপনারা জানেন বরাবরের মতো এই অনুষ্ঠানে আমি থাকবো আপনাদের সাথে মুনাওয়ার মইনুল। এই অনুষ্ঠানে আজকের বিষয়বস্তু হচ্ছে নাগরিক সচেতনতা এবং নিরাপত্তা ব্যবস্থাপনা। আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি সেফটি অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে। এই যে আমাদের বিশাল ডেভেলপমেন্ট হয়েছে এবং হবে, সেই সেফটি আমাদের এই ডেভেলপমেন্টটা আমাদের নিরাপত্তা ব্যবস্থাপনাটাকে যথোপযুক্তভাবে ঠিক রাখার জন্য আমাদের প্রয়োজন সচেতনতা। আজকে এই বিষয়ে আমরা কথা বলবো। এই অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছি তিনজন অতিথিকে। তো আমার বাদিকে আছেন জনাব মোহাম্মদ খলিলুর রহমান সোহেল, CFPS ফায়ার বিশেষজ্ঞ। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ মাইনুল ভাই। জি, ধন্যবাদ। এবং আমার সর্বডানে আছেন ইঞ্জিনিয়ার হাওলাদার মঞ্জুর হোসাইন, ব্যবস্থাপনা পরিচালক KNS ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েটস লিমিটেড। জি, ধন্যবাদ। স্বাগত জানাচ্ছি আপনাকে। ডানে যিনি আছেন জনাব আতিকুর রহমান মুজাহিদ, ম্যানেজিং পার্টনার, ট্যাক্সক ঢাকা। স্বাগত আপনাকে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, তাহলে আমরা আমাদের আলোচনায় ফিরে যাই। আজকের বিষয়বস্তু হচ্ছে নাগরিক সচেতনতা এবং আমাদের নিরাপত্তা ব্যবস্থাপনা। এই যে নিরাপত্তা ব্যবস্থাপনা বলতে আমরা বুঝি হচ্ছে আমাদের যত ধরনের নিরাপত্তা আছে সাস্টেইনেবল ডেভেলপমেন্টের জন্য, এই ডেভেলপমেন্টের পাশাপাশি এটাকে সাস্টেইন রাখার জন্য দরকার হচ্ছে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা। আজকে আমরা আলোচনা করব এই নিরাপত্তা নিয়ে কি আমাদের জনগণের কোনো সচেতনতা আছে কি না। যদি না থাকে বা থাকে, সেক্ষেত্রে আমাদের ট্রেড সংগঠনগুলো তারা কি সে অ্যাওয়ারনেসের কাজটা করছে কিনা, সরকার কি পর্যাপ্ত পরিমাণে মানুষকে অ্যাওয়ার করছে কিনা, এবং আপনারা যারা ব্যবসায়ী আছেন বা ইঞ্জিনিয়ার্স আছেন বা আপনারা যারা কনসালটেন্ট আছেন, আপনারা এই সচেতনতার ব্যাপারে, বিশেষ করে অগ্নি নিরাপত্তার সচেতনতার ব্যাপারে আপনাদের করণীয় কি, আপনারা কতটুকু করতে পারেন এখানে? ধন্যবাদ মাইনুল ভাই। খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আজকে আলোচনা করতেছি। বাংলাদেশ একটা গ্রোয়িং কান্ট্রি, চারদিকে আমাদের ইনফ্রাস্ট্রাকচার প্রচুর ডেভেলপমেন্ট হচ্ছে এবং বিভিন্ন দাতা সংস্থা এবং আমাদের অথরিটি হেভিং জুরিসডিকশনের রিকোয়ারমেন্টের কারণেই সার্বিক নিরাপত্তা ব্যবস্থাও আমরা বলতে পারি যে গ্রো হচ্ছে। তথাপিও আমাদের সচেতনতাটা প্রয়োজনের তুলনায় আমাদের কাছে মনে হচ্ছে অনেকখানি কম। কেন কম? যেমন ধরেন, আমি যদি একটা বাড়ি বানাতে যাই, আমি প্রথমে চিন্তা করি আমার বাড়িটা কেমন হবে, আমার কয়টা রুম লাগবে, দেন আমি আসি আমার বাসার ইন্টেরিয়রটা কেমন হবে, তারপরে আমার ফার্নিচার কেমন হবে। আমি কখনো কি এটা চিন্তা করি যে ঠিক আছে আমার এই বাসার অগ্নি নিরাপত্তাটা কেমন হবে, আমার পাশের বিল্ডিংয়ের সাথে আমার যে ফায়ার সেপারেশন থাকার কথা আমার বিল্ডিংয়ের, সেটা আছে কিনা, আমার এখানে যদি কখনোই ভূমিকম্প হয় আমি কিভাবে ইভাকুয়েট করব। এই জিনিসটা একজন ভোক্তা হিসাবে বা একজন নাগরিক হিসাবে আমার মনে হয় আমাদের সচেতনতার অনেক অভাব আছে, বা আমরা এটা পরবর্তীতে চিন্তা করি। আপনি যদি একই জিনিসটা আপনি যদি একটা গার্মেন্টস বা একটা শিল্প কারখানা অথবা একটা যদি মার্কেটের প্রেক্ষিতে চিন্তা করেন, সেখানেও জিনিসটা কিন্তু একই রকম। একটা ইন্ডাস্ট্রির মালিক প্রথমে চিন্তা করতেছে যে তার যে প্রোডাকশনটা হবে সেটা স্মুথলি হওয়ার জন্য তার ইনফ্রাস্ট্রাকচারটা কেমন হওয়া উচিত। উনি সেফটির ব্যাপারটা তখনই চিন্তা করতেছে যখন ওটা উনি ভাবতেছে যে আমার বায়ারের একটা রিকোয়ারমেন্ট, আমার ধরেন আমার অথরিটি যারা ফায়ার সার্ভিস ওনাদের একটা রিকোয়ারমেন্ট, বা আমার সরকারের একটা রিকোয়ারমেন্ট, বা আমার ফান্ডিং যিনি করতেছে ব্যাংকের একটা রিকোয়ারমেন্ট। উনি সেই হিসাবে কিন্তু আপনাকে সেফটিটা চিন্তা করতেছে। তার মানে আমরা রিকোয়ারমেন্টের প্রয়োজনে, যে রিকোয়ারমেন্ট আছে বলেই বা অথরিটির রিকোয়ারমেন্ট আছে বলেই আমরা শুধু কাগজে একটা নিরাপত্তা ব্যবস্থাপনা রাখছি, তাই কি? না, কাগজে রাখছে জিনিসটা তাই নয়। মানে রিকোয়ারমেন্টের কারণে আমি সেফটির ব্যবস্থাপনাগুলো, যেমন যদি আমি ফায়ারের প্রেক্ষিতে বলি যে অগ্নি নিরাপত্তা ব্যবস্থাপনা, স্ট্যান্ড পাইপ সিস্টেম, স্প্রিংকলার সিস্টেম, ডিটেকশন সিস্টেম, এই সিস্টেমগুলো আমি ইনস্টল করছি, যেটা রিকোয়ারমেন্টের ভিত্তিতে এটা আমার সেফটির জন্য প্রয়োজন। এই অনুভবটা একজন ব্যক্তি বা একজন উদ্যোক্তার আমার কাছে মনে হয়েছে প্রয়োজনের তুলনায় কম। যেহেতু ভাইরা বিজনেস করতেছে, ভাইরা ভালো বলতে পারবে আমার থেকে, যে সেটা হচ্ছে ওনারা হয়তো ওই সিস্টেমগুলো ইনস্টল করতেছে এবং যেদিন আপনার টেস্টিংটা হয় ওই দিন হয়তো ফাংশন করতেছে সিস্টেমটা, পরবর্তীতে যে রেগুলার মেনটেন্যান্সের ব্যাপারটা আছে সেই জায়গায় আমার কাছে মনে হয়েছে যে আমাদের
প্রত্যেকটা জায়গায় অনেকখানি পুয়ার। কি করণীয় ছিল এখানে অথরিটির? এইখানে অথরিটির অ্যাওয়ারনেসটা খুব ইম্পর্টেন্ট ছিল, যেটা আপনার আজকের টপিক। এনফোর্সমেন্টটা? এনফোর্সমেন্টের জায়গায় তো আপনার এই সিমিলার, যেমন ধরুন আপনার যদি একটা সুন্দর নীতিমালা থাকতো, যে অলরেডি আছে আমাদের বিএনবিসিতে আছে এই নীতিমালাটা, বাট এটা এনফোর্সমেন্ট ওইভাবে হচ্ছে না, কার্যকরী না। কার্যকরী না। ধন্যবাদ আপনাকে। এনফোর্সমেন্ট কার্যকরী না, জনাব হাওলাদার মঞ্জুর হোসাইন। এনফোর্সমেন্ট কার্যকরী না, এই যে এনফোর্সমেন্ট কার্যকরী না, যারা এইটাকে অথরিটি, তারাই যদি আপনার এটাকে লুক আফটার না করেন, ওনারা যদি শাস্তির ব্যবস্থা না করেন, তাহলে কি জনগণ সচেতন হবে? কথার উপরে বেস করে আমি বলি, সেটা হলো যে আসলে সরকারের সদিচ্ছা তো একটা বড় ব্যাপার, কিন্তু আমাদের জনগণেরও সেই সরকারের সাথে যে সদিচ্ছাটা, সেটা আমাদের একমত হওয়া উচিত। যেটা সোহেল ভাই বলছে যে আমরা তখন মনে করি না যখন আমার ইন্টেরিয়র সব কিছু আমি করি একটা বিল্ডিং করতে গেলে, মানে কেমন সুন্দর হবে, কোন দিকটা হবে। তো আসলে আমরা শুধুমাত্র বিবেচনা করি না আসলে আমার এই যে অ্যাসেটটা, এটাকে নিরাপত্তা কে করবে। তো এটা আসলে যার যার সচেতনতা একটা বড় বিষয়। তো এইখানে আসলে যেটা হয় যে আমাদের বর্তমানে পুরাতন বিল্ডিংয়ের তো অনেকগুলো হিস্টোরি তো আমরা ইতিপূর্বে কয়েকটা বিষয়ে আমরা দেখছি, কিন্তু নতুন যেগুলো আছে দেখা যাচ্ছে আমরা বিল্ডিংটা নতুন বলতে কোথায়? নতুন বিল্ডিং যেটা হচ্ছে, আপনারা তো ব্যবসায়ীরা শুধুমাত্র ধরেন গার্মেন্টস ইন্ডাস্ট্রি, অন্যান্য ইন্ডাস্ট্রিতে পড়ে আছেন। জি, আপনারা কি প্রাইভেট সেক্টরে এই কাজগুলো কখনো করেছেন কিনা, করার কোনো প্রবণতা আছে কিনা সাধারণ মানুষের, এই বিষয়ে আপনার মতামত কি? এখন হচ্ছে যে যেরকম গভর্নমেন্টে ওই যে ওইখানে আসে যে গভর্নমেন্ট এখন ধরেন বাধ্য করতেছে, কারণ আমাদের যারা সচেতনতা বলেন বলেন, একটা চিঠির ভিতরে একটা হয়তো একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত, কিন্তু সচেতন যে হচ্ছে না তা না। আমাদের গার্মেন্টসের এতগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা কি দেখি নাই, আমরা কি বুঝি নাই, সেখানে যে ডেভেলপমেন্টটা হয়েছে আমরা কি সেগুলো রেজাল্ট পাচ্ছি না। তো সেই আমরাই আমাদের বাড়িটা নির্মাণ করার সময় আমরা সচেতনতা আছে, কিন্তু আমরা করতেছি না। এটা হলো আমরা দেখলাম, শুনলাম, হ্যাঁ। জানলাম, কিন্তু তারপরেও তো উত্তরায় এই 5 তলা বিল্ডিং এর মধ্যে হ্যাঁ, 4 জন এই মারা কারণেই গেলেন। এখন গভর্নমেন্ট নতুন যে করছে যে আপনার একটা বিল্ডিং যদি হাই রাইজ হয়, সেই ক্ষেত্রে হলো যে আপনার ইলেকট্রিক্যাল যে লাইনটা লাগে, একটা সাবস্টেশন লাগে মিনিমাম। হ্যাঁ, যে আমার যদি মিনিমাম রিকোয়ারমেন্ট ওভার হয় 50 কিলোওয়াটের উপরে, তখন একটা আমার সাবস্টেশন ডিমান্ড করে। তো এই সাবস্টেশনটা নেওয়ার আগে, অর্থাৎ ইলেকট্রিসিটিটা দেওয়ার আগে গভর্নমেন্ট একটা আইন করছে যে আপনি যখন ডিমান্ড নোটটা অর্থাৎ সাবস্টেশনের জন্য আপনি চাইবেন, তখন হলো যে কী করে, তারা বলে যে আপনাকে ফায়ার সেফটি প্ল্যান করতে হবে। তো যখনই ফায়ার সেফটি প্ল্যানে সে করে, এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য? সবার ক্ষেত্রে, হ্যাঁ। তো যখন সে সেফটি প্ল্যানটা করে, তখন তো আলটিমেটলি সে গভর্নমেন্টের ভিতরে সে চলে আসলে, নির্দেশনার ভিতরে চলে আসলো। এরপরে যদি সে দেখা যাচ্ছে সেফটি প্ল্যান করলো, এরপরে পরবর্তীতে যে এখন কার্যকরী সনদ যখন আনতে যাচ্ছে, তাকে তো কাজ করেই আনতে হচ্ছে। তো তার মানে কি, গভর্নমেন্ট কিন্তু অলরেডি ফায়ার সার্ভিসের মাধ্যমে, যেহেতু তারা অথরিটি, তারা কিন্তু অলরেডি পলিসি ডেভেলপ করতেছে। এখন কি হচ্ছে যে এর আগে ছিল এলিট টাইপের কিছু লোকজন ছিল যারা নিজেরা সচেতন, বাট তার পরিমাণ খুবই কম। কিন্তু এখন মেজরিটি কিন্তু আপনার নতুন যে কনস্ট্রাকশনগুলো হচ্ছে, আমি নতুনের ক্ষেত্রে আসতেছি, সেখানে কিন্তু একটা পলিসি কিন্তু গভর্নমেন্ট অলরেডি অ্যাপ্লাই করছে, এবং সেটা কিন্তু অলরেডি কার্যক্রম হচ্ছে। সেটা সেইখানে এখন কি করতে হবে যে হ্যাঁ, আপনাকে গভর্নমেন্টকে আরও মনিটরিং বাড়াইতে হবে, যে আসলে সে কি এটাকে করতেছে, কি মানে কোনো একটা সিস্টেমকে ওভার রুট করে, যেরকম ডিপিডিসি, ডেস্কো, হ্যাঁ, যারা এটা চেক ব্যাক করবে, ডিমান্ড দিচ্ছে। তার মানে আপনি বলছেন যে মনিটরিংটা বাড়াতে হবে? মনিটরিংটা বাড়াতে হবে। আচ্ছা, উনি যেটা বললেন যে মনিটরিংটা পর্যাপ্ত পরিমাণে নাই, এটা বাড়াতে হবে, এই বিষয়ে আপনার মতামত কি? জি, ধন্যবাদ সঞ্চালক। তো আপনি যেটা বলছিলেন যে মনিটরিংয়ের ব্যাপারটা, তো বিষয় হলো যে এখানে টোটালটাই এখানে রিলেটেড। আমরা ডেভেলপমেন্ট হচ্ছে, আমরা ইনস্ট্রুমেন্ট কিনছি, শর্ত পূরণের জন্য হয়তো বা এগুলি সিস্টেম ইনস্টল হচ্ছে, কিন্তু এরপরে মনিটরিংয়ের জায়গাটা, যেটাকে বলবো আমরা অসচেতনতার জায়গাটা, সেইটা থাকার কারণেই মূলত আমি বলবো, আমি মোটা দাগে যদি বলি, নিরাপত্তা ব্যবস্থাপনার আসলে প্রথম স্তরটাই হলো নাগরিক সচেতনতা। যদি নাগরিক যদি তার সেলফ অ্যাওয়ারনেস না থাকে, কমপ্লিট একটা সুন্দর সিস্টেম ইনস্টল করার পরেও সেটা অকার্যকর হবে। আমার কাছে মনে হচ্ছে এই জন্য সচেতনতা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। তো সেইটার জন্য কি করণীয় সেটা আমরা সামনে আলোচনায় আসবো। আমি শুধু একটু আপনাকে টাচ দিয়ে রাখি, মানে বাংলাদেশের রেসপেক্টে ডে বাই ডে তো উন্নয়ন ডেভেলপমেন্ট সবাই হচ্ছে, সব সরকারে এসে এটার উপরেই ফোকাস করছে, কিন্তু এই অ্যাওয়ারনেসের জায়গাটা বোধহয় আমরা এড়িয়ে যাচ্ছি, সামহাও যে কোনোভাবে হয়তো এড়িয়ে যাচ্ছি। আমি যদি আপনাকে ডেটা দিই,
2024 সালে আমাদের অগ্নি দুর্ঘটনা ঘটেছে প্রায় 26,659টি অগ্নি দুর্ঘটনা। এর মধ্যে যদি গড়ে হিসাব করি প্রতিদিন 73, এটা শুধু একটা কিন্তু মানে একটা সিম্পল হিসাব significant না number। না। তো সুতরাং এখানে দেখেন প্রায় আমাদের কাছ থেকে দুনিয়া ছেড়ে চলে গেছে প্রায় 140 জন। একটা অগ্নি দুর্ঘটনায় আমরা বলছি যে আমরা গ্রোয়িং কান্ট্রি, আমরা বলছি যে আমরা অনেক উন্নয়ন করেছি, কিন্তু এই জায়গাগুলিতে আমরা কোনো ফোকাস করতে পারছি না। এই জন্য আমাদের নাগরিক সচেতন ইজ দ্য ভাইটাল পার্ট ইন দিস মোমেন্ট। আচ্ছা, আপনি ব্যক্তিগতভাবে হয়তো একটা বড় দলের সাথে আছেন, রাজনীতি করেন, আপনি ধরেন এই যে সরকারের যে আপনার আরো নজরদারি দরকার ছিল, আপনি কি মনে করেন নজরদারি এনাফ আছে? না, আমি মনে করি আসলে এনাফ না, আরো নজরদারি দরকার। এখানে কি করা উচিত? কি করা উচিত আসলে এই আমি শুরুতে একটা কথা বলেছি, আপনি নিজে যদি অ্যাওয়ার না হন, সরকার তো কোনো সিস্টেম দিয়ে আপনাকে অ্যাওয়ার করতে পারবে না। সেলফ অ্যাওয়ারনেস দ্য বেসিক পার্ট। তো আমার কাছে মনে হচ্ছে যে হাতে খড়ি আগে শিক্ষা ব্যবস্থা যেগুলি আছে আমাদের, সরকার উচিত এগুলো বাধ্যতামূলক করা। আমাদের ছোট ছোট বাচ্চারা যারা স্কুলে যাচ্ছে, যারা শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে, তাদেরকে সেখান থেকে হাতে খড়ি দেওয়া যে কাঠ, কাগজ, কাপড়ে আগুন লাগলে এবিসি ড্রাই পাউডার দিয়ে আগুন নেভানো যায়, এটা ড্রিল করে শেখানো তাদেরকে। যদি ইলেকট্রিসিটিতে আগুন লাগে তাহলে C2 দিয়ে নেভানো যায়, যদি কিচেনে আগুন লাগে তাহলে এখানে ফোম টাইপ আগুন দিয়ে নেভানো যায়। এই বিষয়গুলি যদি আমরা ট্রেন আপ করতে পারি তাহলে ফিউচারে হয়তো তাদের অত্যন্ত ভালো কথা বলেছেন। সচেতনতা আসছি তৈরি আপনার হবে। কাছে। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম আমাদের নাগরিক সচেতনতা নিয়ে, যে নিরাপত্তা ব্যবস্থায় সচেতনতা। আমরা আমাদের সঙ্গেই থাকুন, আসছি ফিরে কিছুক্ষণের মধ্যেই। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আওয়ার সেফটি আওয়ার ডেভেলপমেন্ট অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি মুনাওয়ার মইনুল। কথা বলছিলাম সচেতনতা নিয়ে, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে, আমাদের এই যে জাতীয় অগ্রগতি হচ্ছে, ডেভেলপমেন্ট হচ্ছে, সেটা নিয়ে। আমাদের সাথে অতিথিরা আছেন। আমাদের সাথে আছেন হচ্ছে জনাব আতিকুর রহমান মুজাহিদ, ম্যানেজিং পার্টনার টেকসুক ঢাকা। আমাদের সাথে আছেন ইঞ্জিনিয়ার মঞ্জুর হোসাইন, আছেন হচ্ছে আমাদের খলিলুর রহমান সোহেল, CFPS ফায়ার বিশেষজ্ঞ। যাচ্ছে ওনার কাছে। তো আমরা বিরতির আগে কথা বলছিলাম, মানে আপনার সরকারের যেটুকু দরকার ছিল, আপনার প্রেশার দরকার ছিল, ল এনফোর্সমেন্টের আরেকটু সচেতন হওয়া দরকার ছিল, সেইটা আমরা করতে পারিনি। এই যে না পারার কারণে আপনি একজন বিশেষজ্ঞ হিসেবে আপনি কি মনে করেন যে আমাদের এই যে টোটাল ব্যবস্থাপনার মধ্যে যে এতগুলো, যেটা মুজাহিদ ভাই বললেন, এতগুলো ইনসিডেন্ট হলো, এটা কি আমাদের সবার নজরে আসতেছে না, নাকি আমরা উদাসীন যে জীবন চলে যাক? না, building করে জিনিসটা ছাড়খাড় হোক? আমি উদাসীনতার জায়গায় যাব না। উদাসীন হইলে আমরা হয়তো সিস্টেমগুলো ইনস্টল করতাম না, কারণ এখানে অনেক বড় একটা ইনভেস্টমেন্টের ব্যাপার আছে। পলিসি লেভেলে আমরা এই চিন্তা ভাবনাটা আছে, যেমন মুজাহিদ ভাই একটু আগে বললেন যে দেশের বাইরে বা বাংলাদেশে যদি আমরা প্রাইমারি লেভেলে বাচ্চাদের মধ্য দিয়ে যদি আমরা এই সচেতনতা বৃদ্ধির চেষ্টা করতাম, তাহলে ফলটা আরো ভালো হতো কিনা? অবশ্যই মুজাহিদ ভাইয়ের সাথে আমি একমত। সেটা হচ্ছে চাইল্ড এডুকেশনের ভিতরে আমাদেরকে ফায়ারের বা সার্বিক নিরাপত্তা ব্যবস্থাগুলো নিয়ে একটা এডুকেশন মানে রাখতে হবে। শুধু ফায়ার কোনো ভূমিকম্প তো সার্বিক নিরাপত্তার যতগুলা আছে, যে যেমন ধরুন আপনি বা একটা অগ্নি দুর্ঘটনা ঘটুক বা একটা ভূমিকম্প হোক অথবা যে কোনো ইনসিডেন্ট, সেই ক্ষেত্রে ইভাকুয়েশনটা কিভাবে হবে বা একটা বাচ্চা তার ঘর থেকে কিভাবে বেরিয়ে নিরাপদ জায়গায় যাবে, এই জায়গাটা চিন্তা করা। ইন দ্য সেম ওয়ে যে কিভাবে বাড়ি করলে একটা বাড়ি আপনার নিরাপদ বাড়ি হতে পারে, কিভাবে একটা বিল্ডিং করলে ওই বিল্ডিংটা নিরাপদ হতে পারে, কিভাবে এখানে আমার একটা প্রশ্ন আছে যে এই যে হাই ডেনসিটি, ঢাকা শহরে ধরেন আমাদের নগরগুলোই এরকম যে হাই ডেনসিটি থাকার কারণে কিন্তু আমরা কোনোভাবেই মানে নিরাপদ রাখা কি আমাদের জন্য আসলে সম্ভব? অবশ্যই সম্ভব। আপনি অবশ্যই জেনে থাকবেন বর্তমানে রাজুক একটা ডিটেইলড এরিয়া প্ল্যান করেছে, ডেপ। এটা তো রাজুক করলো, অন্যান্য সিটিগুলোতে আমি একটু বলি, আপনার এইখানে যেটা করা হয়েছে সেটা হচ্ছে ডেনসিটি অনুযায়ী আপনার ফ্ল্যাট বরাদ্দ করা হচ্ছে, যে একটা বিল্ডিংয়ে কয়টা ফ্ল্যাট থাকতে পারবে। ইন দ্য সেম ওয়ে তার সেটব্যাক কতটুকু হবে। আপনি যদি ধরেন আমরা ভূমিকম্প অথবা যে কোনো প্রকার দুর্যোগে আমরা যদি চিন্তা করি, ইন বিটুইন টু বিল্ডিং যদি সাফিসিয়েন্ট গ্যাপ থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার জননিরাপত্তাটা অনেক সহজ হয়। আর যদি আপনার একটা বিল্ডিংয়ের সাথে আরেকটা বিল্ডিং যদি লাগোয়া থাকে, তাহলে হচ্ছে কি ফায়ার ইনসিডেন্ট যদি হয় অথবা যদি ভূমিকম্পের কারণে বিল্ডিং হেলে পড়ে, তো পার্শ্ববর্তী বিল্ডিংটা কিন্তু খুব কুইক এফেক্টেড হয়। আরেকটা বিষয় আপনার কাছে আছে, এই যে সম্প্রতি 2-1 দিন আগেই এক ভদ্রলোক হেঁটে যাচ্ছিলেন গুলশানে, একটা বড় কনস্ট্রাকশন কোম্পানি তার বিরাট 100 তলা না কয়তলা বিল্ডিং না 20 তলা না 20 তলা বিল্ডিং বানাচ্ছিলেন, সেখান থেকে একটা রড পরে ওই লোকটা মারা গেল। এই নিরাপত্তা ব্যবস্থাপনাটা কিভাবে সম্ভব যে একটা মানুষ, আমি হেঁটে যাব রাস্তা দিয়ে, আমি অহেতুক ইট পরে বা রড পরে আমার মাথায় আমি মারা যাব না, এটা কিভাবে সম্ভব? দেখুন, নিয়মটা হচ্ছে এইরকম, যখন আপনি একটা বিল্ডিং করবেন, আপনার ওই বিল্ডিংয়ের যেই যতটুকু এরিয়া পর্যন্ত
মানে ফল হতে পারে যে কোনো একটা প্রোডাক্ট, অতটুকু এরিয়া আপনি কর্ডন করে রাখবেন, ওই দিক দিয়ে কোনো মানুষ যাতায়াতই করার কথা না। তার পরবর্তীতে স্টেজটা হচ্ছে আপনি ক্যানোপি রাখবেন, যেন আপনি ধরেন 12 তলায় কাজ করতেছেন, হয়তো 5 তলা বা 6 তলাতে আপনি একটা ক্যানোপি রাখবেন। ইন কেস কাজ করার সময় যদি কোনো একটা প্রোডাক্ট পড়েও বা কোনো একটা বস্তু পড়ে, সেটা যেন ক্যানোপিতে পড়ে, রোডে যেন না আসে। তো আমার কাছে মনে হয়েছে আর কি, বা মনে হইতেছে যে এই জায়গায় হয়তো এই জিনিসগুলোর একটা ইয়ে ছিল। ইন দ্য সেম ওয়ে আমরা যারা জনগণ আছি, আমরাও কিন্তু মানে সতর্ক না। আমি যখন ধরেন আপনি যদি রোডই ক্রসিং করেন, আপনি খেয়াল করে থাকবেন আমাদের সাইকোলজিটা হচ্ছে আমি মোবাইলটা কানে লাগিয়ে হাত দেখিয়ে দেখে আমি রাস্তা ক্রস করতেছি। ধন্যবাদ আপনাকে। আমরা সতর্ক না, আমরা নিজেরাই সতর্ক না। একজন হেঁটে যাচ্ছি, আমরা অসতর্কভাবে মোবাইল ফোনে কথা বলতে বলতে, এই বিষয়ে আপনি বলবেন। আচ্ছা, এটা দেখেন খুবই প্র্যাকটিক্যাল। আমরা এখান থেকে যদি বেশি দূর না, যদি কচু ক্ষেতের ভিতরে ধরেন ক্যান্টনমেন্টে যাই, হ্যাঁ, সোহেল ভাই সেটা বললো যে খুবই ইজি। আমার ড্রাইভারটা সে কি করতেছে, তখন সে আমাকে বলতেছে ভাই স্যার বেল্ট লাগান, হ্যাঁ, এবং তার স্পিড কন্ট্রোল সব কিছু চেঞ্জ হয়ে যায় মিনিটের নিমিষে। এখন ওই ড্রাইভার কিন্তু সে ঠিক একটু আগে, অর্থাৎ 20 মিনিট আগে কিন্তু সে কি করছে, সে কিন্তু হাই স্পিডে গাড়ি চালাইছে, কি আমাকে এই Seat belt সচেতনতা বাঁধা নাই। বলে নাই। তো এখন কি হচ্ছে দেখেন, এইখানেই হলো যে আমার ব্যক্তি সচেতনতা। তো এই ব্যক্তি সচেতনতা ওইখানে কেন গেলে আমার সচেতনতা, আমার তো নিয়ম সব জায়গার জন্য সমান, তাই না? তো এইটার কারণ হলো যে ওইখানে গেলে আমি একটা পানিশমেন্টের আওতাধীন আসবো, যেটা গভর্নমেন্টের একটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। এইটুক শুধু এইখানের জায়গাটুকে যদি ফলো করে তারা, এবং হলো যে বাহিরের কথা বাদই দিলাম, আমার দেশে, হ্যাঁ, তো সেইখানে কি হচ্ছে যে আমি প্লান্টি খাচ্ছি, আমি মামলা খাচ্ছি, ওই ড্রাইভার জানে যে ওর লাইসেন্স দিয়ে ওভার স্পিডে ওর মামলা করে। তা আপনি কি বলছেন যে আমাদের সাধারণ জনগণকে পদে পদে পেনাল্টি না দিলে, ক্ষতিপূরণ না দিলে এদেরকে সোজা করার কোনো সুযোগ নাই? আসলে যদিও কঠিন হয়ে যায়, এবং কথা হয়তো আমি অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে, আসলে আমি তো প্রশাসনের লোক না, যে আমাদের কিছু প্লান্টই থাকা উচিত, সেটা পরিমাণে কম হোক আর বেশি হোক, তাইলে আমরা হয়তো ব্যক্তি সচেতনতা আরো বাড়বে। কিন্তু আমাদের যে যিনি এই বিল্ডিংটা বানালেন, জি। উনি যে 20 তলা, 20 তলা, 21 তলা, 22 তলা, 30 তলা বিল্ডিং বানালেন, উনি কি নিরাপত্তা ব্যবস্থাটা উনি পর্যাপ্ত নিলেন না? তাহলে এইটার জন্য ওনার পেনাল্টি হওয়া উচিত না? অবশ্যই প্ল্যানটি হওয়া উচিত, কারণ একটা বিল্ডিং করতে গেলে বিল্ডিংয়ের আগে তার প্রিপারেশন নিতে হবে, রিস্ক অ্যাসেসমেন্ট করতে হবে যে আমার এখানে কী কী রিস্ক আছে। তাহলে আমি রিস্ক অ্যাসেসমেন্ট করলাম না, আমার অনেক দিকের রিস্ক আসতে পারে, শুধু না ওইখান থেকে ইট পড়তেছে আমার মাথায়, Proper এটা engineering এর practice হচ্ছে তাকে না। রিস্ক অ্যাসেসমেন্টের ভিতরে অনেকগুলা, যে আমার কন্ট্রোলিংয়ের জন্য কি আছে, আমি রিস্ক হইলো কিন্তু কন্ট্রোলিং কি করব, তাহলে সেই কন্ট্রোলিংয়ের ইয়েগুলো রাখতে হবে, ইএসএস ব্যবস্থা রাখতে হবে। আমরা তো এইগুলোর ধারে কাছেও যাই না, বিকজ অফ আমার ধান্দা থাকে পার স্কোয়ার ফিট, আমি কখন তুলবো, কখন ভাড়া দিব, কখন হচ্ছে যে আমি সেল করব। তো এই মানসিকতার থেকে আমাদের বের হইতে হবে। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আমাদের এই মানসিকতা থেকে বের হতে হবে। কি মানসিকতা? যে উনি যেটা বললেন সেটা হলো যে আমরা নিজেরাই সচেতন না। এখন আমি বিল্ডিং এর মালিক হই আর সাধারণ পথচারী হই, আমরা কেউই সচেতন না। এই জায়গা থেকে বের হওয়ার পথটা কি? দুই পক্ষই তো নিরাপদ না, আবার দুই পক্ষই কিন্তু সচেতন না। মুজাহিদ ভাই একটু যদি বলবেন। প্রথমত আপনি রিসেন্ট যে ইনসিডেন্টের কথা বললেন, এর সাথে সাথে টঙ্গীতেও কিন্তু একটা ঘটনা ঘটেছে, আমরা যেটা জাতীয় মাধ্যমগুলোতে দেখেছি। তো বিষয় হলো যে এখানে যারা এই কনস্ট্রাকশন কাজগুলো করছেন, তাদের সম্ভবত ফোকাস থাকে অধিক মুনাফা। যদি তারা কিন্তু একটা প্রজেক্ট করার আগে একটা ক্যালকুলেশন করে যে আমার এখানে কত কস্টিং আসছে, কত প্রফিট আমরা করব, এরপরও তারা আরও বেশি মুনাফার জন্য তারা ওই কস্ট মিনিমাইজ করে। এই যে ক্যানোপির কথা ভাই বললেন, সেগুলি নেই, যার কারণে আমরা আমাদের জীবনযাত্রাটা কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ, আমরা স্বাভাবিকভাবে পথ চলছি। আপনি দেখেন এই যে গুলশানের ঘটনা, তার তো কোনো দোষ নেই, সে তো ফুটপাতে দাঁড়িয়ে আছে, অথচ আকস্মিকভাবে এই দুর্ঘটনাটা ঘটে গেল। তো আসলে এই দায় আসলে কখনোই ওই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এড়াতে পারে না। অধিক মুনাফাই হলো আমাদের এই জাতীয় ঘটনার মূল কারণ আমার কাছে মনে হয়। তো আপনি যেটা বললেন যে উভয় পক্ষের অ্যাওয়ারনেস, এটা সত্যি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যত ডেভেলপমেন্টের গল্পই বলি না কেন, যত উন্নয়নের গল্পই না কেন, কোনোটাই সাস্টেইন করবে না যদি আমাদের নিজেদের ভিতরে সেলফ অ্যাওয়ারনেস না আসে। নাগরিক সচেতনতা ছাড়া টেকসই উন্নয়ন কখনোই সম্ভব না, এটা টেকসই হবেও না। হবেও না। আচ্ছা, আরেকটা বিষয় আপনার সাথে আমি বলি যে এই যে ধরেন আমাদের নগর ব্যবস্থাপনায় যে নানা রকমের দুর্যোগ এবং অব্যবস্থাপনা আছে, সবই তো আসলে সাধারণ মানুষের উপরই চাপটা পড়ে। সেখান থেকে বাঁচবার উপায় কি একমাত্র সরকার নির্ভর, এরপরে হচ্ছে আপনার এই যে নির্ভর, অধিদপ্তর নির্ভর, নাকি আমরাও আমাদেরও দায়িত্ববোধ আছে? না, এটা আপনি একটু আগে একটা বলছিলেন কথা যে আমরা একটা ঘনবসতিপূর্ণ নগরীতে বসবাস করি। এটা ফরচুনেটলি আনফরচুনেটলি এটা আমরা হয়ে আসছে, এটা এখানে আমরা বড় হয়েছি, এখানে আমাদের সন্তানরা বড় হচ্ছে। এখন রাতারাতি তো আপনি পুরন ঢাকাকে আপনি গুলশান বানাতে পারবেন না, রাজুকের আন্ডারে নিয়ে আসতে পারবেন না।
তো এটার জন্য আসলে গভর্নমেন্টের কতটুকুই বা করতে পারবে তারও তো একটা সীমাবদ্ধতা আছে। ল এনফোর্সমেন্টের কথা বলেছে, তারাও কতটুকু করতে পারবে? একেবারে জায়গায় যে রিক্সা যেখানে যায় না সেখানে ফায়ার ট্রাক তো যাবে কীভাবে, ভেহিকেলই তো যেতে পারবে না। তো সেলফ অ্যাওয়ারনেসটা ভাই এখানে ফার্স্ট প্রায়োরিটি। ওই মানুষগুলি যদি তার পরিবার থেকে তার নিজে যদি জানে যে কীভাবে ড্রিল করতে হয়, কারণ প্রতিটি বড় দুর্ঘটনার সূত্রপাত কিন্তু ছোট্ট একটা অগ্নিকাণ্ড থেকে। আমরা যদি শুরুতেই সেটা নির্বাপিত করতে পারতাম তাহলে কিন্তু এই বড় দুর্ঘটনাগুলো এড়িয়ে যেতে পারতো এবং মানুষ বাঁচত, দেশের সম্পদ বাঁচত, পরিবারগুলি ভালো থাকতো। সুতরাং আমার কাছে মনে হয় যে এই অ্যাওয়ারনেসটা আমাদের সবার দরকার, ঘর থেকে দরকার, প্রতিটি মানুষের দরকার। এরপরে গভর্নমেন্ট সেটা যদি কোনো পলিসি ইম্পোজ করে দেন সেটা অ্যাওয়ারনেস আমাদের জন্য সহায়ক হবে। সরকারের পলিসির দিক থেকে যারা পলিসিগুলো মেক করেন তারা কি আসলেই এই পুরো বিষয়টাকে মাথায় রেখে পলিসিটা করেন আপনার কাছে মনে হয়? আমার মনে হয় করেন না বিষয়টা একেবারেই বললে বোধহয় এড়িয়ে যাওয়া হবে। না, আমি জিজ্ঞেস করি যে হ্যাঁ, করেন কিনা। করেন কিন্তু 100% করেন না। আমার কাছে লেটেস্ট টেকনোলজিগুলি কি, ওয়ার্ল্ড ওয়াইড কি চলছে, গ্লোবালি কোনটা আসছে, এই বিষয়গুলিতে তারা আসলে ট্রেইন আপ না। ওনারা হয়তো কোনো এক জায়গা পর্যাপ্ত থেকে research নাই যদি বলা যায়। এক্স্যাক্টলি এর সাথে কানেক্টেড না। ওনারা সকালে আসছেন, বিকালে যাচ্ছেন, নিয়মিত রুটিন ওয়ার্ক হিসেবে কাজগুলি করে প্রোডাকশন দিচ্ছেন। কিন্তু গ্লোবালি পৃথিবী যেভাবে এগিয়ে যাচ্ছে, কম খরচে কিভাবে আপনি আপনার সিস্টেমটাকে ডিপ্লয় করবেন, এই জাতীয় প্র্যাকটিসগুলি বোধহয় আমাদের ওই কনসার্নগুলিতে নেই। আপনাকে ধন্যবাদ এবং জনাব মঞ্জুর আপনাকেও ধন্যবাদ, জনাব সোহেল আপনাকেও ধন্যবাদ। আপনারা আমাদের এখানে যোগ দিয়েছেন, এই জন্য আসলে আমরা চ্যানেলসের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, এইখানে আলোচনার মধ্য দিয়ে যেটা বেরিয়ে আসলো সেটা হচ্ছে আমাদের জনাব মুজাহিদ ভাই বললেন যে এই যে মুনাফা নির্ভর যে ইমারত গড়া হচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠান গড়া হচ্ছে, বা আমরা যাই করি না কেন মুনাফা নির্ভর হলে যেটা হয় সেটা হলো সচেতনতা তখন পালিয়ে যায়। আমাদের মুনাফা নির্ভর এই অর্থনৈতিক ব্যবস্থাটা যেটা হচ্ছে সেটা হলো এই যে অকাতরে মানুষ নানাভাবে হয়রানি হচ্ছে এবং নিরাপত্তা ব্যবস্থাপনা পুরোপুরি ভেঙে যাওয়ার সম্ভাবনা দেখা দিবে। সেই কারণে আমাদের সচেতন হতে হবে। মুনাফার পাশাপাশি নাগরিক জীবনের সচেতনতাও মাথায় রেখে আমাদের সমস্ত জায়গাগুলোকে আমরা ডেভেলপ করব, এটাই হচ্ছে মূল কথা। আবার জনাব মঞ্জুরও বললেন যে পেনাল্টি দিয়ে সাধারণ জনগণকে মাঝে মাঝে একটু সচেতন করা উচিত। এর চেয়ে জরুরি বিষয় হচ্ছে যিনি এই বিল্ডিংটা বানাচ্ছেন ওনার কিন্তু একটা জিনিস মাথায় রাখা উচিত যে আমি যে বিল্ডিংটা বানাচ্ছি আমার তো একটা নিজস্ব কিছু পরিকল্পনা থাকবে, নিরাপত্তার চাদরে ঢেকে দিতে হবে আমার পুরো এলাকাটা। বিশেষজ্ঞ বলছিলেন যে এটার জন্য আমার কতগুলো সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে। যেমন 20 তলা বিল্ডিং হলে আমাকে 8 তলা 10 তলা বা 5 তলায় আমাকে একটা সেফ গার্ড রাখতে হবে যাতে করে কোনো কিছু পড়লে কারো মাথায় না পড়ে। এবং আমাদের সাধারণ জনগণ হিসেবে আমাদেরও চারিদিক চোখ কান খোলা রেখে পথে হাঁটতে হবে, মোবাইল বন্ধ করে দিয়ে পথে হাঁটতে হবে। সবাই ভালো থাকুন, আজকে এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।